তাপ সঞ্চালনের অধ্যায়ের আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এর আগের দিন কৃষ্ণ বস্তু সম্পর্কে তোমাদের ধারণা হয়েছিল। আজকে আমরা পড়ব স্টিফানের সূত্র, নিউটনের শীতলীকরণের সূত্র এবং ব্ল্যাক বডি রেডিয়েশন সম্পর্কে, এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র আছে, ভিনের সূত্র, তা আমরা পড়ব। এই বিকিরণের ক্ষেত্রে এই শেষ পার্টটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো একদম প্রথমে আমরা দেখে নিই স্টিফানের সূত্র বা স্টিফান বোলজম্যানের সূত্র। বিজ্ঞানী ডুলং, পেটি, টিন্ডাল খুব বিখ্যাত বিজ্ঞানী। এরা কৃষ্ণবস্তু সংক্রান্ত বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষার ফলগুলি পর্যালোচনা করে বিজ্ঞানী স্টিফান একটি সূত্র দেন। সেই সূত্র থেকে আমরা জানতে পারি কোনো কৃষ্ণ বস্তু টি পরম উষ্ণতায় থাকলে কী হারে তাপ বিকিরণ করবে। বিজ্ঞানী স্টিফান যে সূত্রটি দিয়েছিলেন তা বিজ্ঞানী বোলজম্যান থিওরিটিক্যাল তার প্রুফ করেন, ম্যাথামেটিক্যালি প্রুফ করেন সেটি। সেজন্য এই সূত্রটি স্টিফান বোলজম্যানের সূত্র নামে পরিচিত। এই সূত্রের সাহায্যে আমরা কি জানতে পারি? এই সূত্রের সাহায্যে একটি আদর্শ কৃষ্ণবস্তু কী হারে তাপ বিকিরণ করবে তার পরিমাণ আমরা জানতে পারি। দেখো সূত্রটি এখানে তোমাদের আমি দেখিয়েছি। সূত্রটিতে বলা আছে কোনো আদর্শ কৃষ্ণবস্তু প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে তা ওই বস্তুর পরম উষ্ণতার চতুর্থ ঘাতের, মানে তার উষ্ণতা যদি পরম উষ্ণতা টি হয় তাহলে T⁴ এই চতুর্থ ঘাতের সমানুপাতিক হয়। দেখো ম্যাথামেটিক্যালি এই তাপ বিকিরণের হার সমানুপাতিক হয় T⁴। এখানে সমান চিহ্ন বসালে একটি ধ্রুবক আসে, এই ধ্রুবকটি হলো সিগমা, গ্রিক অ্যালফাবেট সিগমা দ্বারা একে ইন্ডিকেট করা হয়। এই ধ্রুবকটিকে বলা হয় স্টিফানের ধ্রুবক। এর এসআই পদ্ধতিতে এর মান হলো 5.67 × 10⁻⁸। ভ্যালুটি দেখবে তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। তাহলে এটি হলো স্টিফানের সূত্র বা স্টিফান বোলজম্যানের সূত্রের ম্যাথামেটিক্যাল ফর্ম। একে অনেক সময় স্টিফানের চতুর্থ ঘাতের সূত্র বলা হয়, যেখানে সিগমা হলো একটি ধ্রুবক যাকে বলা হয় স্টিফান কনস্ট্যান্ট। দেখো সূত্রটিকে এখানে একটি ছবির সাহায্যে তোমাদের একটু ব্যাখ্যা করেছি। দেখো এটি একটি ধরো আদর্শ কৃষ্ণবস্তু, সেটি চারিদিকে তাপ বিকিরণ করছে। তো এর উষ্ণতা ক্যাপিটাল টি, এটি তার কেলভিন বা পরম উষ্ণতা। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যে শক্তি বিকিরণ করবে তার হার, মানে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে শক্তি বিকিরণ সমান হবে সিগমা T⁴, যেখানে সিগমাটি স্টিফানের ধ্রুবক। তাহলে এইভাবে কোনো কৃষ্ণবস্তু কী হারে তাপ বিকিরণ করে তা আমরা স্টিফানের সূত্র বা স্টিফান বোলজম্যান সূত্রের সাহায্যে আমরা জানতে পারি। এর আগের দিন প্রিভোস্টের তাপ বিনিময় সূত্রে থেকে আমরা জানতে পেরেছিলাম যে সকল বস্তুই যেমন পরিবেশে তাপ বিকিরণ করে তেমন পরিবেশ থেকে তাপ আবার শোষণ করে। তো এখানে স্টিফানের সূত্রের একটা স্পেশাল ফর্ম আমরা দেখব। ধরো একটি কৃষ্ণবস্তু, তার পরম উষ্ণতা হলো ক্যাপিটাল টি, এবং কৃষ্ণবস্তুটি যে পরিবেশে রয়েছে সেই পারিপার্শ্বের উষ্ণতা, পরম উষ্ণতা হলো T⁵। তাহলে বস্তুটি যেমন পরিপার্শ্বে তাপ বিকিরণ করবে তেমন পরিপার্শ্ব থেকে তাপ গ্রহণও করবে। একটি চিত্রে ব্যাপারটি আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আদর্শ কৃষ্ণবস্তুটি ক্যাপিটাল টি উষ্ণতায় রয়েছে। তাহলে স্টিফান বোলজম্যানের সূত্র অনুসারে প্রতি একক ক্ষেত্রফলে তাপ বিকিরণের হার হবে সিগমা T⁴। আবার ধরো পরিপার্শ্বের উষ্ণতা হলো T⁵, তাহলে পরিপার্শ্ব থেকে কৃষ্ণবস্তুটি যে হারে তাপ শোষণ করবে তা হলো সিগমা T⁴। তাহলে বস্তুটির নেট তাপ বিকিরণ অর্থাৎ মোট তাপ বিকিরণ কত হবে? যে তাপ সে ছাড়লো মাইনাস যে তাপ সে গ্রহণ করলো। তাহলে বস্তুটি যে হারে তাপ বিকিরণ করবে তা হলো এই দুটির বিয়োগফল। এই তাপটি সে ছাড়ছে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলে, এবং এটি সে গ্রহণ করছে, দুটির বিয়োগফল। তাহলে সমান হবে সিগমা T⁴ T⁵। এই সূত্রটি কখন অ্যাপ্লিকেবল হবে? যখন একটি আদর্শ কৃষ্ণবস্তু টি উষ্ণতায় যেটি আছে সেটি T⁵ উষ্ণতার পরিপার্শ্বে আমরা রাখবো, তখন তার তাপ বিকিরণের হার হবে কিন্তু এই এক্সপ্রেশনটা। এটি কিন্তু তোমরা খেয়াল রাখবে। এবার এই এক্সপ্রেশনটি কিন্তু আদর্শ কৃষ্ণবস্তুর ক্ষেত্রে। এখন দেখো বস্তুটি যদি আদর্শ কৃষ্ণবস্তু না হয়ে অন্য কোনো সাধারণ বস্তু হয় তাহলে কি হবে? আমরা জানি আদর্শ কৃষ্ণবস্তুই, আগের দিন সংজ্ঞা থেকে জানতে পেরেছি, আদর্শ কৃষ্ণবস্তুই সবচেয়ে বেশি হারে তাপ বিকিরণ করতে পারে। অন্যান্য বস্তুর তাপ বিকিরণের হার আদর্শ কৃষ্ণবস্তুর থেকে কম হবে। তাহলে এই যে তাপ বিকিরণ হারের যে এক্সপ্রেশনটা,
এটি কিন্তু সাধারণ বস্তুর ক্ষেত্রে খাটবে না, এটি কেবলমাত্র আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে খাটবে। সাধারণ বস্তুগুলির ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটি আমরা ফ্যাক্টর ধরে নেব। দেখো এখানে একটি আমরা ফ্যাক্টর ধরেছি, এটি একটি গ্রিক অ্যালফাবেট, এটি হলো এপসাইলন আর এইটি হলো সিগমা। তো বস্তুটি যদি আদর্শ কৃষ্ণ বস্তু না হয় সেক্ষেত্রে তাপ বিকিরণের হার কম হবে এবং তার ভ্যালু হবে ই সমান এপসাইলন সিগমা T⁴ মাইনাস T⁴, যেখানে এপসাইলন একটি ধ্রুবক। বুঝতেই পারছো এই ফ্যাক্টরটির ভ্যালু অবশ্যই 0 থেকে 1-এর মধ্যবর্তী হবে, কারণ অন্যান্য বস্তুর তাপ বিকিরণের হার আদর্শ কৃষ্ণ বস্তুর থেকে কম হয়, সেজন্য কিন্তু এটির ভ্যালু 0 থেকে 1-এর মধ্যবর্তী হবে এবং আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে এপসাইলনের ভ্যালু হয় 1। তাহলে এই সূত্রটি হলো যে কোনো বস্তুর ক্ষেত্রে এবং এই সূত্রটি হলো আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে। এরপর আমরা পড়ব আরেকটি খুব গুরুত্বপূর্ণ সূত্র, সেটি হলো নিউটনের শীতলীকরণের সূত্র। স্যার আইজ্যাক নিউটন কি বললেন, বললেন যদি পরিপার্শ্বের সঙ্গে কোনো বস্তুর উষ্ণতার পার্থক্য খুব বেশি না হয় তাহলে বস্তুর তাপ বিকিরণের হার তার বস্তু এবং পরিপার্শ্বের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। আমরা একটু আগে কি দেখলাম, আমরা দেখলাম তাপ বিকিরণের হার T⁴ মাইনাস T⁴ এটির সমানুপাতিক হয়, কিন্তু নিউটন বললেন টি এবং T⁵ যদি ডিফারেন্সটা খুব কম হয় তখন ই সমানুপাতিক, এই পাওয়ারের এই ফোরগুলো থাকবে না, টি মাইনাস T⁵ সঙ্গে সমানুপাতিক হবে। কখন এটি অ্যাপ্লিকেবল হবে মনে রাখতে হবে বারবার, টি এবং T⁵ ভ্যালু যদি খুব কাছাকাছি হয়, উষ্ণতার পার্থক্য যদি খুব কাছাকাছি হয় তখন T⁴গুলো কিন্তু আর থাকবে না, তখন ই সমানুপাতিক হবে টি মাইনাস T⁵। এটি স্যার আইজ্যাক নিউটন বললেন তার শীতলীকরণের সূত্রে। এখানে আরেকবার আমরা এক্সপ্রেশনটা দেখে নিচ্ছি। দেখো পরিপার্শ্ব এবং বস্তুর উষ্ণতার পার্থক্য যদি খুব বেশি না হয় তাহলে বিকিরণজনিত তাপ হ্রাসের হার হয় বস্তু এবং পরিপার্শ্বের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। স্টিফেন বোলজম্যানের সূত্র থেকে এই নিউটনের শীতলীকরণের সূত্র আমরা প্রমাণ করতে পারি। চলো আমরা দেখে নিই কীভাবে তা করব। দেখো এখানে স্টিফেন বোলজম্যানের সূত্র থেকে নিউটনের শীতলীকরণের সূত্র প্রমাণ করা হয়েছে। এখানে একটি বস্তু আছে কৃষ্ণ বস্তু, যার পরম উষ্ণতা T আর পারিপার্শ্বের পরম উষ্ণতা হচ্ছে T⁵। তাহলে স্টিফেন বোলজম্যানের সূত্র কি বলছে যে ই সমান হবে সিগমা ইন্টু T⁴ মাইনাস T⁴। এটি হলো স্টিফেন বোলজম্যানের সূত্র অনুসারে। আর একদম শেষে দেখো আমরা প্রমাণ করেছি এটি সমানই হয় সি ইন্টু সি একটি ধ্রুবক T মাইনাস T⁵, অর্থাৎ তাপ বিকিরণের হার T মাইনাস T⁵ বস্তু এবং পরিপার্শ্বের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে স্টিফেন বোলজম্যানের সূত্রটাই কিন্তু নিউটনের সূত্রে পরিণত হয়েছে যখন উষ্ণতার পার্থক্য বস্তু এবং পারিপার্শ্বের মধ্যে খুব কম হয়। চলো এবার প্রুফটি আমরা দেখে নিই। তোমরা দেখো এই এক্সপ্রেশনটি কী করে এলো, আমরা তো একটু আগেই করলাম যে বস্তুর উষ্ণতা T এবং পরিপার্শ্বের উষ্ণতা T⁵ হলে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফল থেকে বিকিরিত তাপের পরিমাণ হয় ই সমান সিগমা T⁴ মাইনাস T⁴। এখন এই দুটিকে দেখো a² মাইনাস b² ভেঙে নিলাম। T⁴কে আমরা লিখতে পারি T², T⁴কে লিখতে পারি T⁵² a² মাইনাস b² ভেঙে দিলাম, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো। a প্লাস বি যেমন আছে থাকলো, এখানে T² মাইনাস T⁵কে আবার a² মাইনাস b² সূত্রে ভেঙে দিলাম, দেখো এটা পেয়ে গেলাম। এখানে এবার একটা অ্যাপ্রক্সিমেশান হবে। কি অ্যাপ্রক্সিমেশান? টি এবং T⁵ যদি উষ্ণতার পার্থক্য খুব কম হয় তাহলে টি এর জায়গায় আমরা T⁵ বসাতে পারি। দেখো এখানে টি এর পরিবর্তে বসিয়ে দিলাম T⁵, কেন? কারণ টি এবং T⁵ নিয়ারলি ইকুয়াল টু, খুব কাছাকাছি এদের মান, সেই জন্য দেখো টি এর জায়গায় T⁵ বসালাম। এখানেও টি প্লাস T⁵, টি এর জায়গায় দেখো T⁵ বসিয়ে দিলাম। এই জায়গাটাতে কিন্তু T⁵ বসাতে পারবে না, কেন পারবে না একটু চিন্তা করো তোমরা। দেখো টি এর পরিবর্তে যদি এখানে T⁵ বসিয়ে দিই, T⁵ মাইনাস T⁵, গোটা এক্সপ্রেশনটাই 0 হয়ে যাবে। তাই তোমরা কিন্তু মনে রাখবে টি এর পরিবর্তে যে আমরা T⁵ বসাবো এই দুটি জায়গায় বসাতে পারবো, কিন্তু শেষের এই জায়গাটাতে বসাতে পারবো না, এটা T মাইনাস T⁵ যেমন আছে থাকবে। তাহলে উষ্ণতার পার্থক্য কম হলে আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা করে ফেললাম। এবার দেখো এটাকে সিম্পলিফাই করেছি, T⁵² প্লাস T⁵² 2T⁵² হয়ে গেছে, T⁵ প্লাস T⁵ 2T⁵ হয়ে গেছে। এই ফ্যাক্টরটি যেমন আছে থাকলো। এই সমস্ত ফ্যাক্টরগুলো একসঙ্গে লিখলাম 4 সিগমা T⁵³ ইন্টু T মাইনাস T⁵। দেখো এখানে 4 একটি কনস্ট্যান্ট, সিগমা স্টিফেন কনস্ট্যান্ট, T⁵ কি পরিপার্শ্বের উষ্ণতা। দেখো বস্তুর উষ্ণতা খুব সহজে কমা বাড়া করতে পারে, বস্তুকে আমরা উত্তপ্ত করতে পারি,
কোনোভাবে বস্তু শীতল হতে পারে। কিন্তু পরিপার্শ্ব মানে ধরো গোটা পৃথিবী, কিন্তু পৃথিবীর উষ্ণতা তো বস্তুর থেকে তাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে প্রায় পরিবর্তন হবেই না, তাহলে পরিপার্শ্বের উষ্ণতাকে আমরা ধ্রুবক ধরতে পারি, তাই এখানে T0 কিউবটাও একটি ধ্রুবক। তাহলে এই সমস্ত ধ্রুবকটাকে আমরা সি হিসেবে লিখলাম, সি সমান 4 সিগমা T0 কিউব, এটি একটি ধ্রুবক। তাহলে এখানে প্রমাণিত হলো ই সমানুপাতিক T মাইনাস T0। এটিই হলো নিউটনের শীতলীকরণের সূত্র। এইভাবে আমরা স্টিফেন বোল্টজম্যান সূত্র থেকে নিউটনের শীতলীকরণের সূত্র পাই। এরপর আমরা পড়ব ব্ল্যাক বডি রেডিয়েশান। ব্ল্যাক বডি রেডিয়েশানে এনার্জি কীভাবে ডিস্ট্রিবিউটেড হয় তা আমরা পড়ব। খুব ভালো করে মন দিয়ে এটি শুনবে, খুবই গুরুত্বপূর্ণ এটি। সাধারণত এই বিশ্লেষণগুলো অনেক উঁচু ক্লাসে করা হয়, খুব কম পরিমাণে তোমাদের ক্লাসে এটি দেওয়া আছে। যখন কোনো কৃষ্ণবস্তুকে আমরা উত্তপ্ত করি তখন কি ঘটে, ব্ল্যাক বডি রেডিয়েশান কি এবং এনার্জি ডিস্ট্রিবিউশন কিভাবে হয় সেটি তোমাদের আমি বোঝাচ্ছি। কোনো আদর্শ কৃষ্ণবস্তুকে যখন আমরা উত্তপ্ত করি সেটি থেকে তাপীয় বিকিরণ হয়। এই তাপীয় বিকিরণের মধ্যে কোন কোন ফ্রিকোয়েন্সি আছে বা কোন কোন ওয়েভলেন্থ আছে তা বোঝার জন্যে আমরা কি করি, ক্লাস 10-এ তোমরা আলোর বিচ্ছুরণ পড়েছিলে। কোনো একটি সাদা আলোর মধ্যে কী কী ফ্রিকোয়েন্সির আলো আছে বোঝার জন্যে সেই সাদা আলোকে আমরা প্রিজমের মধ্যে দিয়ে নিয়ে যেতাম। উল্টো দিকে তোমরা সূর্যের আলো থেকে পেয়েছিলে যে 7টি বর্ণ তৈরি হচ্ছিল, বেনিয়া সহকলা। এই নিমোনিক্সের মাধ্যমে তোমরা মনে রাখতে কিভাবে বর্ণগুলোর নাম মনে রাখতে হয়। তেমনই কোনো কৃষ্ণ বস্তুকে যখন আমরা উত্তপ্ত করব, যে রেডিয়েশানটা হবে সেই রেডিয়েশানকে যদি আমরা একটা প্রিজমের মতো কোনো বিচ্ছুরক মাধ্যমের মধ্যে দিয়ে নিয়ে যাই, প্রিজম কী করবে, এই রেডিয়েশানের মধ্যে থাকা বিভিন্ন ফ্রিকোয়েন্সিগুলোকে আলাদা আলাদা কোণে ভেঙে দেবে। তখন আমরা একটা যন্ত্র আছে আমাদের, স্পেকট্রোমিটার বা বর্ণালী বিশ্লেষণ যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা বুঝতে পারি যে বিচ্ছুরিত যে আলোকরশ্মি তার মধ্যে কোন কোন ফ্রিকোয়েন্সি আছে। তো এটা লক্ষ্য করলে দেখা যায় যে ব্ল্যাক বডি থেকে এই যে রেডিয়েশান হয় তাতে কিন্তু খুব কম ফ্রিকোয়েন্সি থেকে খুব বেশি ফ্রিকোয়েন্সি, অথবা যদি ওয়েভলেন্থ দিয়ে বলি, খুব বেশি ওয়েভলেন্থ থেকে খুব কম ওয়েভলেন্থের বিভিন্ন বর্ণের রশ্মি কিন্তু তাতে থাকে। এবার বিভিন্ন রঙের রশ্মি কীভাবে রয়েছে তা বিশ্লেষণ করি আমরা, তাকেই বলা হয় এনার্জি ডিস্ট্রিবিউশন। তার একটি কার্ভ এখানে আমি দেখিয়েছি। তো এই কার্ভটি বোঝানোর জন্য আমি আরেকটি উদাহরণের সাহায্য নেব এক্ষুনি। এটুকু শুধু তোমরা এখন মাথায় রাখো যে কোনো ব্ল্যাক বডিকে যখন আমরা উত্তপ্ত করি তখন ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশান হয় তাতে কিন্তু বিভিন্ন ওয়েভলেন্থের রশ্মি কিন্তু থাকে। যেমন সূর্যের আলোকে ভেঙে আমরা পেয়েছিলাম লাল থেকে বেগুনি, তেমনই এতে কিন্তু ভিজিবল রেঞ্জ থেকে শুরু করে, ভিজিবল রেঞ্জ নয় এমন ইনফ্রারেড রেঞ্জ, সেখান থেকে শুরু করে ভিজিবল রেঞ্জ পর্যন্ত একটানা কিন্তু বিভিন্ন ওয়েভলেন্থের রশ্মি কিন্তু এই ব্ল্যাক বডি রেডিয়েশানের মধ্যে থাকে। এবার এই কার্ভটি বোঝানোর জন্য আমি তোমাদের একটি উদাহরণ দেবো। উদাহরণটি চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তোমরা কিছুদিন আগেই মাধ্যমিক দিয়েছো, ধরো মাধ্যমিকে একটি সাবজেক্ট চুজ করছি আমরা, ধরো ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে আমি দেখলাম যে তোমাদের স্কুলে বিভিন্ন ছেলে কেমনভাবে নাম্বার পেয়েছে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের নাম্বারটা বিভিন্ন স্টুডেন্টের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে তার যদি আমরা একটা কার্ভ আমরা আঁকি, সেই কার্ভ দেখতে অনেকটা এরকম হয়। নেচারে বহু জিনিস তোমরা মাথায় রাখবে, এই ধরনের কার্ভ কিন্তু তোমরা বহুবার দেখতে পাবে। এখানে যেমন ব্ল্যাক বডি রেডিয়েশানে দেখতে পাচ্ছ, তেমন উঁচু ক্লাসে আরও অন্যান্য অনেক কিছু তোমরা স্টাডি করতে গিয়ে তোমরা এই ধরনের নেচারে দেখবে একটা কার্ভ অলরেডি আছে। তো এই কার্ভটি কী তোমাদের আমি বলছি। ধরো ফিজিক্যাল সায়েন্সের নাম্বারটা কীভাবে ক্লাস 10-এর ছেলে মেয়েদের মধ্যে বণ্টিত হয়েছে একটি ডেটা আমি তোমাদের দেখাচ্ছি। ধরো 0 মার্কস ফিজিক্যাল সায়েন্সে খুব কম ছেলে পায়, ধরো 0 জন পেয়েছে। 10 মার্কস পেয়েছে ধরো 1 জন, 20 পেয়েছে 2 জন, 30 পেয়েছে ধরো ক্লাসের 15 জন, 40 পেয়েছে মাধ্যমিকে 95 জন, 50 পেয়েছে 105 জন, 60 পেয়েছে 90। আবার দেখো বেশি নাম্বার 90, 100 এগুলো পেয়েছে কিন্তু খুব কম ছেলে, 10 জন হয়তো 90 পেয়েছে, 100 পেয়েছে হয়তো ক্লাসের 2টো ছেলে। তাহলে নাম্বারটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে দেখো, ফিজিক্যাল সায়েন্সের মাধ্যমিকে খুব কম মার্কস পেয়েছেও খুব কম ছেলে, আবার খুব বেশি মার্কস 90 থেকে 100 সেটাও পেয়েছে খুব কম ছেলে। কিন্তু মিডিলের একটা নাম্বার ধরো 40, 50, 60 এই নাম্বারগুলো দেখো অনেক ছেলে পেয়েছে। তো নেচারে এই ধরনের ডিস্ট্রিবিউশন কিন্তু বহু লক্ষ্য করা গেছে। এবার যদি আমরা একটা কার্ভ আঁকতাম, দেখো ছাত্রছাত্রীর সংখ্যার সঙ্গে প্রাপ্ত মার্কসের একটি কার্ভ আমি এঁকেছি। দেখো খুব কম মার্কস পেয়েছে কম ছাত্রছাত্রী,
ধরো 0 থেকে 20, ভৌতবিজ্ঞানে 0 থেকে 20 খুব কম ছেলেই পায়, বেশিরভাগ ছেলে মেয়েই পাস করে। আবার 100-100ও খুব কম ছেলে পায়, তাহলে খুব বেশি নাম্বারও পেয়েছে কম ছেলে, খুব কম নাম্বারও পেয়েছে খুব কম ছেলে। কিন্তু মিডিলের একটা নাম্বার 40-50, এখানে যেমন দেখো যেমন 50 মার্কসটা পিক করেছে, 105 জন 50 পেয়েছিল, তাহলে 50টাতে দেখো কার্ভটা শীর্ষে গেছে। তাহলে এই 50-এর আশেপাশে মার্কসগুলো খুব বেশি সংখ্যক ছাত্রছাত্রী পেয়েছে, কম মার্কসও পেয়েছে কম ছাত্রছাত্রী, বেশি মার্কসও পেয়েছে কম ছাত্রছাত্রী। তাহলে এইভাবে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনটা হয়, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এরকম হয়। এই পিকটা শুধু চেঞ্জ করে, এক এক সাবজেক্টে হয়তো এক এক জায়গায় থাকবে। ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রেও ঠিক এরকমই লক্ষ্য করা গেছে। যদি এখানের মার্কসের পরিবর্তে, এখানে যেমন মার্কসগুলো নিয়েছিলাম কত ছাত্রছাত্রী পেয়েছে, তার বদলে এখানে নেব এই যে রেডিয়েশনটা তার ওয়েভলেন্থ। এখানে বিজ্ঞানীরা স্পেকট্রোমিটার যন্ত্রে অ্যানালিসিস করে দেখলেন এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা হয় তাতে ঠিক এই ফিজিক্যাল সায়েন্সের মার্কসের মতোই খুব কম ওয়েভলেন্থের আলোকরশ্মি থাকে কম পরিমাণে, খুব বেশি ওয়েভলেন্থের আলোকরশ্মিও থাকে কম পরিমাণে, মিডিলে কিছু ওয়েভলেন্থের আলোকরশ্মি সবচেয়ে বেশি থাকে। এই ল্যামডা এম ফর ম্যাক্সিমাম, তাহলে ল্যামডা এম ওয়েভলেন্থটি এই রেডিয়েশনটাতে সবচেয়ে বেশি আছে। তাহলে এইটাই হলো এনার্জি ডিস্ট্রিবিউশন গ্রাফ ব্ল্যাক বডি রেডিয়েশনের। তাহলে এই গ্রাফটি থেকে তোমরা বুঝতে পারছো যে খুব কম ওয়েভলেন্থের রেডিয়েশন কম থাকে, খুব বেশি ওয়েভলেন্থের রেডিয়েশনও কম থাকে, মিডিলের একটি রেডিয়েশন বেশি মাত্রায় থাকে। এইভাবেই ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে এনার্জি ডিস্ট্রিবিউটেড হয়। এবার আমি তোমাদের দেখাবো যে বিভিন্ন উষ্ণতায় যদি কৃষ্ণবস্তুকে উত্তপ্ত করি তো কী ধরনের আমরা এনার্জি ডিস্ট্রিবিউশন গ্রাফ পাই। এখানে দেখো একটি কৃষ্ণবস্তুকে T1 পরম উষ্ণতায় রাখা রয়েছে, তার ই আর ল্যামডা গ্রাফ অঙ্কন করেছি। দেখো এই একটি গ্রাফ হয়েছে, কম উষ্ণতার কম ওয়েভলেন্থের রেডিয়েশান কম আছে, বেশি ওয়েভলেন্থের রেডিয়েশানও কম আছে, ল্যামডা M1 এই ওয়েভলেন্থটি সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে T1 পরম উষ্ণতায়। এখন বস্তুটিকে যদি আরেকটু উত্তপ্ত করে T2 পরম উষ্ণতায় নিয়ে যাই তাহলে কি হবে, দেখো T2 পরম উষ্ণতায় নিয়ে গেছি। দেখো T1টা যেমন ছিল T2 পরম উষ্ণতায় আমরা এই গ্রাফটা পেলাম। দেখো ল্যামডা M2 হলো এর পিক। দুটো জিনিস আমরা লক্ষ্য করছি, উষ্ণতা যেই আমরা বাড়াচ্ছি দেখো শক্তি বিকিরণের হারও বাড়ছে। দেখো এই পি এর চেয়ে কিউ দেখো উঁচুতে, তাহলে উষ্ণতা এক্সপেরিমেন্ট করে আমরা দেখলাম উষ্ণতা যদি আমরা বাড়াই সেই ব্ল্যাক বডিটির শক্তি বিকিরণের হার বাড়ে, পি এর থেকে কিউ বেশি উঁচুতে রয়েছে। আর একটা জিনিসও লক্ষ্য করলেন বিজ্ঞানীরা, সেটা হলো যে ওয়েভলেন্থটিতে পিক হয় মানে ল্যামডা এম সবচেয়ে বেশি থাকা ওয়েভলেন্থটি, সেটি দেখো এক্ষেত্রে কমে গেছে। T1 উষ্ণতায় ল্যামডা M1 ওয়েভলেন্থ সবচেয়ে বেশি পরিমাণে থাকে, T2 উষ্ণতায় ল্যামডা M2 ওয়েভলেন্থ সবচেয়ে বেশি পরিমাণে থাকে। কিন্তু উষ্ণতা যেই বাড়ালাম দেখো ল্যামডা M1-এর তুলনায় ল্যামডা M2 বাঁ দিকে সরে এলো, অর্থাৎ পিকটি, এই যে পিক, এই গ্রাফের পিক হলো পি, এই গ্রাফের পিক হলো কিউ। পিকটি যেমন ওপরে ওঠে তেমন পিকটি কিন্তু বাঁ দিকে সরে আসে, অর্থাৎ শীর্ষ রেডিয়েশনটা ক্রমশ ছোট তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যায়। দেখো এই তরঙ্গ দৈর্ঘ্য ডান দিকে গেলে বাড়বে এক্স অ্যাক্সিসে, বাঁ দিকে গেলে কমবে। তাহলে তাপমাত্রা যত বাড়ছে সর্বোচ্চ তীব্রতার যে ওয়েভলেন্থটি সেটি কিন্তু দেখো বাঁ দিকে সরে আসছে। দেখি আমরা T3 উষ্ণতাতে যদি বস্তুকে উত্তপ্ত করি কৃষ্ণবস্তুকে কি ঘটবে। দেখো এই গ্রাফে দেখানো হয়েছে T3 হলো আরও বেশি উষ্ণতা। দেখো T1 উষ্ণতায় এই গ্রাফ ছিল, T2 উষ্ণতায় এটি গ্রাফ, T3 উষ্ণতায় এটি গ্রাফ। দেখো T3 উষ্ণতায় যে রেডিয়েশনের পিকটি সেটি দেখো আর একটু ওপরে উঠে গেছে, মানে শক্তি বিকিরিত বেশি হারে উঠছে, কিন্তু এর পিকটি দেখো আরও বাঁ দিকে সরে এসেছে। মানে যে ওয়েভলেন্থটি সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে T3 উষ্ণতায় তার ভ্যালু কিন্তু T2 বা T1 উষ্ণতার ওয়েভলেন্থের থেকে কম। তাহলে আমরা বুঝতে পারছি কৃষ্ণবস্তুর তাপমাত্রা যত বাড়ে এই যে সর্বোচ্চ তীব্রতার যে বিকিরণ সেই বিকিরণ তত হ্রস্বতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যায়, পিকগুলো দেখো তত বাঁ দিকে এক্স অ্যাক্সিস বরাবর সরে যাচ্ছে। এটি বিজ্ঞানী উইন বা ভিন এর একটি সূত্র দেন, এই পিকটি যে বাঁ দিকে সরছে এই ব্যাপারে সূত্র দেন বলে একে বলা হয় ভিনের সরণ সূত্র বা ডিসপ্লেসমেন্ট ল।
তাহলে তোমরা বুঝতে পারছো উষ্ণতা যত বাড়াচ্ছি পিক বাঁদিকে সরছে, পিক সরার এই লাইনটি দেখো ডট ডট করে দেখানো রয়েছে, এটিই হলো ভিনের সরণসূত্র। দেখো এখানে ভিনের সরণসূত্র তোমাদের দেখিয়েছি। দেখো ভিনের সরণসূত্র ওই গ্রাফগুলিকে পর্যালোচনা করে ভিন বলেছিলেন যে কৃষ্ণবস্তুর তাপমাত্রা যত বাড়ে, এই যে তাপমাত্রা আমরা বাড়িয়েছিলাম T1-এর থেকে T2 বেশি, T3 বেশি, তাপমাত্রা ক্রমশ বাড়িয়েছি, তত সর্বোচ্চ তীব্রতার বিকিরণ হ্রস্বতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যায়। দেখো এই বিকিরণটা PQR দেখো ক্রমশ বাঁ দিকে সরে গেছে ওয়েভলেন্থগুলো, এটিই কিন্তু ভিন বলেছিলেন। এবং ম্যাথামেটিক্যাল এটির ফর্ম হচ্ছে ল্যামডা এম ইন্টু টি। ল্যামডা এম কোনটা? যে ওয়েভলেন্থ সবচেয়ে বেশি থাকে সেগুলি হচ্ছে ল্যামডা এম। ল্যামডা এম ইন্টু পরম উষ্ণতা ক্যাপিটাল টি, এই গুণফল ধ্রুবক হয়। এটি হলো ভিনের সূত্রের ম্যাথামেটিক্যাল ফর্ম। তাহলে তাপ সঞ্চালনের অধ্যায় এখানেই শেষ হলো। এই 3টে সূত্র যে আজকে হলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলি তোমরা ভালো করে প্রস্তুত করবে। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্তই থাকুক, টাটা।